নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা মিস্টার গস ডিটেকটিভ। গল্পটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গল্প পাঠে আমি তৃষিতা। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। নবীনবাবুর বাড়িতে মহা হট্টগোল, মাঝে মাঝে কান্নার কলরোল। নবীনবাবুর ছেলেটি কাল দুপুর থেকে নিরুদ্দেশ। ছেলের বয়স 15 বছর। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা, ভয়ানক ভিড় হবে। সকাল সকাল না গেলে সিট পাওয়া যাবে না বলে দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে চঞ্চল বেরিয়ে গিয়েছিল মাঠে যাবার জন্য। রাত হয়ে গেল, তবু ফেরে না দেখে সব সম্ভব অসম্ভব জায়গায় খোঁজখবর নিয়ে রাত্রি 10:30টার সময় নবীনবাবু গিয়েছিলেন থানায়। থানার দারোগাবাবু দেখা গেল ভারী তিরিক্ষি মেজাজের লোক। নবীনবাবু যেতেই রুক্ষস্বরে জিজ্ঞেস করলেন, কি চাই? বাষ্পরুদ্ধ কণ্ঠে নবীনবাবু বললেন, আমার ছেলে হারিয়েছে। দারোগাবাবু বললেন, মাথা কিনেছে, লাগাও এখন রাত দুপুরে হাঙ্গামা। খাতা পেন্সিল টেনে নিয়ে তিনি প্রথমে জিজ্ঞেস করলেন, কত বড় ছেলে? 15 বছর চলছে। পেন্সিল ফেলে দিয়ে দারোগাবাবু বললেন, 15 বছরের ছেলে? পাগল কি? না, সে পালিয়ে গেছে। তাতে পুলিশের কি? খবরের কাগজে বিজ্ঞাপন দিন গে। ভগ্ন কণ্ঠে নবীনবাবু বললেন, আমার সন্দেহ হয়। সন্দেহ? কাকে সন্দেহ? বিশেষ করে কাউকে নয়, তবে মনে হয় যদি কোনো অ্যাক্সিডেন্টে কিছু না হয়ে থাকে তবে বোধহয় কেউ তাকে চুরি করে নিয়ে গেছে। হো হো করে হেসে দারোগাবাবু বললেন, 15 বছরের ছেলেকে চুরি কি জন্য করবে? যাকগে, কাউকে সন্দেহ করেন? আগে না। কোনো ক্লু পেয়েছেন? হতাশ কণ্ঠে নবীনবাবু বললেন, না। দারোগাবাবু বললেন, তবে আর কি করব? কে চুরি করতে পারে তা বলতে পারেন না, কেন চুরি করবে তা ঠিকানা নেই, কোনো ক্লু নেই, চুরি যে করেছে কি না তাও জানা নেই। মশাই, আমরা পুলিশ, জ্যোতিষী নই। বলুন কি জন্য চুরি করেছে, কে করেছে, আসামি ধরে চালান দিতে পারি। তা যদি না বলতে পারেন, আমরা গুণে বলতে পারি না। তবু একটা তদারক। মশাই, তদারক করব কিসের? অযথা দুপুর রাত্রে জ্বালাবেন না। আমরা তো ম্যাজিশিয়ান নই যে ফস করে টুপির ভেতর থেকে আপনার ছেলেকে বের করে দেব। যান, যদি কোনো সন্ধান পান খবর দেবেন। বলে আর একজন ছোট দারোগাকে বললেন, ওহে, জেনারেল ডায়েরিতে একটা এন্ট্রি করে নাও। নবীনবাবু ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে এলেন। ভারী রাগ হলো তার। এমনি একটা সর্বনাশ হয়ে যাচ্ছে তার, তার খোঁজ তল্লাশি যদি না নেবে তবে পুলিশ আছে কি করতে? তিনি সেখান থেকে গেলেন তার এক পরিচিত পুলিশ কর্মচারী গৌরীকান্তবাবুর বাড়ি। তার কাছে সমস্ত দিনের কথা খুলে বলে কান্নাকাটি করলেন। গৌরীকান্তবাবু বললেন, আপনার দারোগা টেকনিক্যালি ঠিকই করেছেন, কেননা আপনি এখন কিছুই বলতে পারছেন না যাতে পুলিশ কেস হয়। তবে অমন রুড হবার তার কোনো দরকার ছিল না। গৌরীকান্তবাবুর পাশে বসেছিল একটি যুবক। গৌরীকান্তবাবু তার দিকে তাকিয়ে বললেন, কি বলো হে নির্মল? নির্মল ঘোষ গৌরীকান্তের সঙ্গে এমনি দেখা করতে এসেছিল। সে সমস্ত বিবরণ শুনে সহৃদয়তার সঙ্গে বললে, তা বটে। আচ্ছা দেখুন, আপনার ছেলে স্কুলে পড়ে কি? হ্যাঁ। কেমন ছেলে? লেখাপড়ায় ভালো? না মশাই, লেখাপড়ায় তেমন ভালো নয়, তবে যা ভাবছেন তা নয়, বখাটে সে নয়। আচ্ছা, তার বন্ধু বান্ধবদের কাউকে চেনেন আপনি? হ্যাঁ, তা চিনি কতক কতক।
তাদের ভেতর কেউ বখাটে গোছের আছে কি? হ্যাঁ, একটা ছেলে ছিল, মানিক নামে। তার সঙ্গে বড়ই বেশি মেশামেশি হয়েছিল। আমি সেজন্য ছেলেকে বকেও ছিলাম। তা সে কতদিন আগে? এই মাস ছয়েক হবে। তারপর আর চঞ্চলকে তার সঙ্গে মিশতে দেখিনি। তারপর নির্মল তাকে আরও অনেক বিবরণ জিজ্ঞেস করলে। চঞ্চলের বন্ধুদের নাম জেনে নিলে। পরিশেষে সে বললে, দেখুন, পুলিশকে দিয়ে এতে বিশেষ সাহায্য পাবেন না। আপনার ছেলে বোধহয় চুরি করে নিয়ে যায়নি কেউ, হয়তো কোনো বন্ধুর পাল্লায় পড়ে উধাও হয়েছে। আপনি তার বন্ধুদের ভেতরে খুব ভালো করে অনুসন্ধান করুন, তাদের সাহায্যে সন্ধান পেতে পারেন। আর খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দিন। আর খোঁজ খবর যা পান তা যদি আমাকে এসে মাঝে মাঝে জানান, তাহলে হয়তো আমি আপনাকে কিছু পরামর্শও দিতে পারি। এই নিন আমার ঠিকানা। বলে নির্মল একটা কাগজে তার নাম ঠিকানা লিখে দিল। গৌরীকান্তবাবু বললেন, দেখুন নবীনবাবু, যদিও এ ব্যাপারটা নির্মলের এলাকার মধ্যে নয়, তবু ওর কাছে খবরাখবর দিলে ও আপনাদের খুব বেশি সাহায্য করতে পারবে, এই ভরসা আমার আছে। এর মতো বিচক্ষণ ডিটেকটিভ কর্মচারী কলকাতায় খুব কমই আছে। আপনি কাল সকাল থেকেই ওর বন্ধুদের কাছে খোঁজ তল্লাশ আরম্ভ করুন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নবীনবাবু সেখান থেকে উঠে ক্লান্ত চরণে তার বাড়ি ফিরে এলেন দ্বিপ্রহর রাত্রে। বাকি রাতটুকু কোনো রকমে কাটিয়ে দিয়ে সকালবেলায় বৈঠকখানায় বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন। গৌরীকান্ত বা নির্মলের আশ্বাসে তার কিছু ভরসা হলো না। তার কেবলই মনে হতে লাগল, আমার এত বড় বিপদ, সেটা এদের কারু কাছে কিছু নয়। আর শত শত কেসের মধ্যে একটি কেস মাত্র। এর ভেতর মাথা গলাতে কেউ রাজি নয়। এক ফোঁটা পরিশ্রম আমার জন্য কেউ করবে না। ক্রমে একটি দুটি করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আসতে আরম্ভ করল। এক একজন আসেন আর বারে বারে সেই একই কথার পুনরাবৃত্তি করতে হয়। প্রত্যেকেই তার নিজের মনের মতো একটা সন্দেহ প্রকাশ করেন। এক একজন এক একটা উপায় পরামর্শ দেন। কেউ বলেন, অমুক গণৎকার অভ্রান্তভাবে সব বলে দিতে পারে, বলেই তার গণনা চাতুরীর নানা পরিচয় প্রকাশ করেন। কেউ বললেন কোনো এক তান্ত্রিকের কথা। একজন বললেন একজন খুব নামজাদা ডিটেকটিভ কর্মচারীর কথা, এখন পেনশন নিয়ে নাকি প্রাইভেট ডিটেকটিভ হয়েছেন। আর একজন এক মেম সাহেবের কথা বললেন, সে নাকি একটু চোখ বুজে থেকে ভূত ভবিষ্যৎ বর্তমানের সব প্রশ্নের অভ্রান্ত উত্তর বলে দিতে পারে। নবীনবাবু উদ্গ্রীব হয়ে সবার কথা শুনছেন আর এই সব অভূতকর্মা লোকদের প্রত্যেকের কাছেই যাবার জন্য পর্যায়ক্রমে প্রস্তুত হচ্ছেন। তারপর ক্রমে অনেক আলোচনা ও বাক বিতণ্ডার পর একটা প্রোগ্রাম স্থির হলো। এক একজন যাবে এই অভূতকর্মাদের এক একজনের কাছে, কেউ সকালে, কেউ বিকেলে, কেউ সন্ধেবেলায়। সঙ্গে সঙ্গে নবীনবাবুর মনে হলো যে নির্মল ঘোষ যে বলেছে চঞ্চলের বন্ধুদের কাছে সন্ধান নেবার কথা, সে চেষ্টাও করতে হবে। এই সব আলোচনা করতে করতে দুপুর পেরিয়ে গেল। নবীনবাবু উঠে তাড়াতাড়ি স্নানাহার করে আবার এসে বৈঠকখানায় বসলেন। তখন এসেছিলেন তার আর দুটি বন্ধু। তাদের কাছে সমস্ত কাহিনীটা আবার পুনরাবৃত্তি করছেন এমন সময় দোরের কাছে একটি ছিমছাম ফিটফাট ইংরেজি পোশাক পরা ভদ্রলোক দাঁড়িয়ে বললেন, আমি আসতে পারি? তার দাড়ি গোঁফ নির্মূলভাবে কামানো, মাথার চুল খুব চকচকে করে পালিশ করা, এক হাতে একটা হ্যান্ডব্যাগ আর এক হাতে হ্যাট। ভদ্রলোক ঘরে ঢুকেই তার হাতের গোড়ায় যে ভদ্রলোক বিরস বদনে বসেছিল তার দিকে চেয়ে বললেন, আপনার ছেলে চুরি গেছে না? যাকেই সম্বোধন করে কথা বলা হলো তিনি বললেন, না, আমার নয়, ওর। হোয়াট এ সিলি ব্লান্ডার, আই ওট টু হ্যাভ নোন। বলেই নবীনবাবুকে বললেন, কোনো সন্ধান পেয়েছেন আপনার ছেলের? নবীনবাবু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, না, কোনো সন্ধান পাইনি। ভদ্রলোক বললেন, আচ্ছা, আমাকে ভার দিন, আমি আপনার ছেলের সন্ধান করে দিচ্ছি। বলে তিনি একখানি কার্ড বের করে নবীনবাবুর হাতে দিলেন।
তাতে লেখা আছে মিস্টার গস ডিটেকটিভ। মিস্টার গস আসন গ্রহণ করেই বলতে আরম্ভ করলেন তার নিজের নানা কীর্তি কাহিনীর কথা। কিছুদিন আগে আহিরিটোলার শ্রীমানীদের বাড়িতে হঠাৎ কথা নেই বার্তা নেই এমনি একটা ছেলে হারিয়ে গেল। পুলিশ হিমশিম খেয়ে গেল, কেউ কিছু করতে পারলে না। মিস্টার গস কেসটা হাতে নিয়ে 24 ঘন্টার মধ্যে ছেলেটিকে উদ্ধার করলেন। তারপর ঠিক 10 দিন আগে রুদ্র কোম্পানির জুয়েলারি দোকান থেকে 5,000 টাকার নম্বরি নোট আর একজোড়া ব্রেসলেট উধাও হয়ে গেল। এখানেও পুলিশ ডিটেকটিভ কেউ কিছু করতে পারলে না। মিস্টার গস মামলাটা হাতে নিয়ে 7 দিনের মধ্যে নোট উদ্ধার করে দিলেন। 2 দিন আগে তাকে খবর দিলে ব্রেসলেটও উদ্ধার হতো, কিন্তু এই 2 দিন বিলম্বের সুযোগ নিয়ে চোরেরা ব্রেসলেট দুটো বোধহয় কোনো রকমে ভেঙে চুরে গালিয়ে ফেলেছে। এমনি আরও 3-4টে গল্প বলে মিস্টার গস নবীনবাবুকে প্রশ্নের পর প্রশ্ন করলেন। নবীনবাবু সব প্রশ্নের যথাসম্ভব উত্তর দিলেন। মিস্টার গস সব শুনে বললেন, আপনি যে বলছেন সে একলাই বেরিয়ে গিয়েছিল, এটা আমার ঠিক মনে হচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস যে কেউ একজন সঙ্গে ছিল, আর খুব সম্ভবত আপনার ছেলের যে সেই বখাটে বন্ধু মানিক, সেই বোধহয় ছিল। চঞ্চলকে বেরিয়ে যাওয়ার সময় কেউ দেখেছে? না, পাড়ার সবাইকে তো জিজ্ঞেস করেছি, কেউ দেখেনি। সবাইকে জিজ্ঞেস করেছেন? বলে খানিকক্ষণ ভ্রু কুঞ্চিত করে রাস্তার ধারে গিয়ে এদিক ওদিক চেয়ে বললে, আচ্ছা, ওই যে পানওয়ালা, ও বোধহয় আপনার ছেলেকে চেনে, ওকে জিজ্ঞেস করেছিলেন? নবীনবাবু বললেন, না, ওকে বোধহয় জিজ্ঞেস করা হয়নি। মিস্টার গস বললেন, আচ্ছা, একবার কাউকে পাঠিয়ে দিন না, ওকে জিজ্ঞেস করে আসুক। ও কাল যাবার সময় চঞ্চলকে দেখেছে কিনা আর সঙ্গে কেউ ছিল কিনা। নবীনবাবু নিজেই বেরিয়ে গেলেন। একটু পরে মহা উত্তেজিতভাবে তিনি ফিরে এসে বললেন, ঠিক ধরেছেন আপনি, ও দেখেছে, আর যা বলেছেন তাই। সেই হতভাগা মানিকের সঙ্গে বেরিয়ে গেছে সে। মারভেলাস! আপনি কি করে আন্দাজ করলেন? একটু হেসে মিস্টার গস বললেন, দেখুন, এসব কতকটা ইনটিউশন আর কতকটা এক্সপিরিয়েন্স। কেন যে কোন কথাটা মনে পড়ে আমাদের, সেটা সবসময় নিজেরাই এক্সপ্লেন করতে পারি না। আচ্ছা যাক, তাহলে এখন বোঝা গেল যে মানিকের সঙ্গে চঞ্চল বেরিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, মানিক তাকে কোথায় নিয়ে গেছে এবং কী জন্য নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে সে সমস্যার সন্ধান পরে করতে হবে, কী জন্যে নিয়ে গেছে সেই সম্বন্ধে দুটো সম্ভাবনা হতে পারে। হয় আপনি তার সঙ্গে চঞ্চলকে মিশতে বারণ করেছেন বলে আপনার ওপর চোটে প্রতিহিংসা নেবার চেষ্টা করছে সে, না হয় মানিক সেই গ্যাংয়ের লোক যারা এমনি ছেলে চুরি করে পয়সা আদায় করে, যেমন ওই আহিরিটোলা শ্রীমানীদের কাছে চেষ্টা করেছিল। যদি প্রতিহিংসার জন্য নিয়ে থাকে তাহলে ভয়ের কথা, সে হয়তো কোথাও চঞ্চলকে ফুসলিয়ে নিয়ে তাকে খুন করতে পারে। নবীনবাবু শিউরে উঠে বললেন, হ্যাঁ, তাই নাকি? মিস্টার গস বললেন, আমার কিন্তু মনে হয় যে দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি প্রবল। তা যদি ঠিক হয় তাহলে আজ হোক কি কাল হোক আপনি একটা বেনামি চিঠি পাবেন। তাতে হয়তো লেখা থাকবে কোন জায়গায় 500-700 টাকা পাঠিয়ে দিলে আপনার ছেলে ফিরে আসবে। তাই যেন হয়, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। আমাদের চোর ধরে কাজ নেই, ছেলে ফিরে এলে 1000 টাকা আমি এক্ষুনি দিতে প্রস্তুত। মৃদু হাস্য করে মিস্টার গস বললেন, কিন্তু আমি থাকতে সে আপনাকে ওই দুর্বৃত্তদের টাকা দিতে দেব কেন? এমনও তো হতে পারে যে টাকাও যাবে, ছেলেও পাবেন না, যেমন আমেরিকার একটা প্রসিদ্ধ ছেলে চুরির ব্যাপারে হয়েছিল। এই কথা হতে হতে ডাকপিয়ন এসে নবীনবাবুকে চিঠি দিয়ে গেল। তার মধ্যে একখানা চিঠি খুলেই নবীনবাবু উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, মশাই, আপনি কি দেবতা না জাদু জানেন? এসেছে এসেছে, ঠিক সেই চিঠি এসেছে।
500 টাকার একটা খুচরো নোট রেসকোর্সের একটা চিহ্নিত স্থানে রেখে দিয়ে আসতে বলেছে। বেঁচে থাকুন মিস্টার গস, আমার ছেলে তাহলে প্রাণে মরেনি। মিস্টার গস বললেন, হ্যাঁ বেঁচে আছে ছেলে, কিন্তু তাতেই তো হবে না, তাকে পেতে হবে। সেটা মোটেই সহজ কাজ নয়। আপনি যদি বলেন তবে আমি একটা চেষ্টা করে দেখতে পারি। উত্তেজিত কণ্ঠে নবীনবাবু বললেন, বলবো কি মশাই, আপনি চেষ্টা করবেন না তো কে করবে? ওই সরকারি টাকায় পেট মোটা করা ছুঁচোগুলো? আপনি আমার ছেলেকে এনে দিন দয়া করে মিস্টার গস, আপনাকে যথাসাধ্য সন্তুষ্ট করব, আর তারপর চিরজীবন আপনার কাছে কেনা থাকব। মিস্টার গস মনে মনে একটু হিসেব করে নিয়ে বললেন, আপনার কেসে আমার ফি সব খরচ খরচা বাদে মাত্র 500 টাকাই দেবেন। খরচার টাকা যা লাগে আপনি দেবেন, তা 100-5 ভেতরেই হয়ে যাবে। তা বেশ, বলুন এখন কি করতে হবে? মিস্টার গস তার পকেট থেকে একখানা ছাপানো ফর্ম বের করলেন। তাতে কয়েকটা জিনিস লিখে নবীনবাবুকে সই করতে দিলেন। নবীনবাবু দেখলেন সেটা একটা চুক্তিপত্র, যাতে মিস্টার গস চঞ্চলকে খুঁজে এনে দিলে খরচ খরচা বাদে নবীনবাবু 500 টাকা দেবেন বলে প্রতিশ্রুত হচ্ছেন। নবীনবাবু সই করে দিলে মিস্টার গস অতি পরিষ্কারভাবে কাগজটি ভাঁজ করে তার বুক পকেটে রেখে রুমালে মুখ পুছে হাতঘড়ির দিকে চেয়ে বললেন, দেখুন, তবে এখনই বের হতে হয়। নবীনবাবু বললেন, চলুন, কোথায় যেতে হবে? সেটা পথে যেতে যেতে ঠিক করতে হবে। আপনি খরচার জন্য 100-5 টাকা নিয়ে আসুন। আশায় উৎফুল্ল হয়ে নবীনবাবু অন্তঃপুরে গিয়ে 500 টাকার পকেটে গুঁজে প্রস্তুত হইলেন। মিস্টার গস প্রথমে বেরিয়ে নবীনবাবুকে নিয়ে গেলেন চঞ্চলের পাড়ার 2-3টি বন্ধুর কাছে। তাদের মধ্যে দুজন বললে তারা কাল ফুটবল ম্যাচে গিয়েছিল, সেখানে চঞ্চল যায়নি। আর একজন বললে তার সঙ্গে চঞ্চলের দেখা হয়েছিল এবং সে চঞ্চলকে সঙ্গে করে ম্যাচ দেখতে যেতে চেয়েছিল। তাতে চঞ্চল বললে তার বাইরে একটু বরাত আছে, সে যেতে পারবে না। সঙ্গী না পেয়ে তার এ বন্ধুও যায়নি। পথে এসে মিস্টার গস বললেন, আমিও ঠিক এই রকমই অনুমান করেছিলাম। ভেবেছিলাম চঞ্চল ম্যাচে যায়নি, মানিকের সঙ্গে গেছে অন্য কোথাও। তারপর সে পকেট থেকে একখানা টাইম টেবিল বের করে বললে, চঞ্চল ঠিক কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল বলতে পারেন? আনুমানিক সময়টা বললেন নবীনবাবু। তারপর মিস্টার গস কিছুক্ষণ পেন্সিল দিয়ে তার কপালে টোকা দিয়ে বললে, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে চঞ্চল গেছে হাওড়া থেকে 1:50 ট্রেনে, এবং হয়তো মাহেশে গেছে। কাল মাহেশে রথের শেষ মেলা গেছে, চলুন একবার দেখা যাক। বলে নবীনবাবুকে নিয়ে ট্রামে উঠলেন। তাকে বললেন, ট্রামে ধীরে সুস্থে যাওয়াই ভালো। অনেক লোকের মাঝখানে বসে চলতে চলতে আমি অনেক সময় বেশ হেল্পফুল খবর পেয়েছি। ট্রামে উঠে তারা যেখানে বসলেন ঠিক তার পাশে এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে অত্যন্ত বিনীতভাবে মিস্টার গসকে নমস্কার করলেন। গস হেসে প্রতি নমস্কার করে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো মিস্টার শ্রীমানি? আর ছেলেটি বেশ আছে তো? শ্রীমানি বললেন, আজ্ঞে হ্যাঁ, আপনারই দয়ায়। মিস্টার গস নবীনকে বললেন, ইনি সেই শ্রীমানি, এর ছেলেকেই ধরে নিয়ে গিয়েছিল। ট্রামটা খানিক দূর যাবার পর আরেকটি লোক উঠলেন। তিনিও দেখা গেল মিস্টার গসকে চেনেন এবং তারও এক মামলা মিস্টার গস হাসিল করেছিলেন। মিস্টার গসের কথায় বার্তায় নবীনবাবু যথেষ্ট আশা দেখেছিলেন এবং ট্রামে তার কীর্তির ওইসব জ্বলন্ত প্রমাণ দেখে আশা ও উৎসাহে উৎফুল্ল হয়ে তিনি তার সঙ্গে গেলেন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়ে মিস্টার গস সেই জনসমুদ্রে দাঁড়িয়ে অনেকক্ষণ এদিক ওদিক চেয়ে শেষে শুট করে ছুটে গেলেন একটি লোকের দিকে। তার সঙ্গে কিছুক্ষণ ফিসফিস করে কথাবার্তা বলে ফিরে এসে নবীনবাবুকে বললেন, 50টা টাকা দিন। 50টি টাকা নিয়ে মিস্টার গস আবার সেই ভদ্রলোকের কাছে গেলেন। তার সঙ্গে একটা ঘরে ঢুকলেন।
প্রায় 15 মিনিট প্রতীক্ষা করবার পর মিস্টার গস হেসে বললেন, আর কোনো চিন্তা নেই, আপনার অদৃষ্ট সুপ্রসন্ন, আপনার ছেলে নজরবন্দি আছে। খুব নিচু গলায় মিস্টার গস বললেন, উনি হলেন রেল পুলিশের ডিটেকটিভ বিভাগের একজন প্রধান কর্মচারী। সম্প্রতি নিয়ম হয়েছে যে স্টেশনের প্ল্যাটফর্মে কতগুলো ডিটেকটিভ কর্মচারী ঘুরে বেড়ায় এবং যেসব প্যাসেঞ্জারদের উপর সন্দেহ হয় তাদের অজ্ঞাতসারে তাদের ফটো নিয়ে রাখে। আমার মনে হচ্ছিল যে হয়তোবা তারা আপনার ছেলের ফটোও নিয়েছে। গিয়ে দেখলাম ঠিক তাই। এখন সে আগাগোড়া রাস্তায় পুলিশের নজরবন্দি থাকবে, কাজেই তাকে ধরতে হয়তো বেশি বেগ পেতে হবে না। এইটা আপনার ছেলের ফটো নয়? বলে একখানা ফটো বের করলে। নবীনবাবু দেখলেন, ঠিক চঞ্চলের পাশে মানিক। তারপর মিস্টার গস নবীনবাবুকে নিয়ে দুখানা ফার্স্ট ক্লাসের টিকিট কাটালেন বর্ধমানের। ট্রেনে একটা কামরায় উঠলেন, সেখানে আর কেউ নেই। গাড়ি চলতে নবীনবাবু আশা উৎকণ্ঠা ভরা চিত্তে গাড়ি থেকে মুখ বাড়িয়ে চেয়ে রইলেন, যেন তার দৃষ্টির ব্যাকুলতায় স্টেশনগুলো তাড়াতাড়ি ছুটে আসবে। মিস্টার গস তার ব্যাগ খুলে কি যেন করতে লাগলেন। 2 মিনিট বাদে মুখ ফিরিয়ে নবীনবাবু দেখতে পেলেন মিস্টার গস নেই। তার সামনে বসে একটা অচেনা লোক, মোটা একজোড়া গোঁফ, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখ দুটো ভয়ানক ট্যাড়া, দেহটা আদ্যপান্ত একটা ওয়াটারপ্রুফে ঢাকা। নবীনবাবু চমকে উঠলেন। লোকটা বললে, কোথায় যাওয়া হচ্ছে মশায়ের? মিস্টার গস অদৃশ্য। হঠাৎ সম্পূর্ণ নতুন লোকের আসমান থেকে আমদানি দেখে নবীনবাবু হকচকিয়ে গেলেন। তিনি হাঁ করে চেয়ে রইলেন। হো হো করে হেসে লোকটা বললে, চিনতে পারলেন না তো? বলতেই তার চোখ দুটো আর ট্যাড়া রইল না, সোজা হয়ে এলো। গলার আওয়াজ শুনে নবীনবাবু বুঝলেন মিস্টার গস। নবীনবাবু দম নিয়ে বললেন, চমকে দিয়েছিলেন আপনি। অদ্ভুত তো, এরই ভিতর এমন ভোল ফিরিয়ে ফেললেন। হেসে মিস্টার গস বললেন, এ করতে না পারলে ডিটেকটিভের কাজ করা অনেক সময় শক্ত হয়ে ওঠে। আসুন, আপনার চেহারাটাও বদলে নিই একটু। বলে সামান্য কিছুক্ষণ কারিগরির পর নবীনবাবুকেও একেবারে না চেনার মতো করে বদলে দিলেন। গস তখন বসে গল্প করতে লাগলেন। বললেন, আমাদের দেশে যত সব ভুঁইভোর ডিটেকটিভ আছেন তারা দুনিয়ার খবর কমই রাখেন। চোর ধরা যে একটা সায়েন্স, সে খবরও জানেন না। আমি ইউরোপ ও আমেরিকা সব জায়গায় ঘুরেছি, বড় বড় ডিটেকটিভদের সঙ্গে কাজ করেছি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও আমেরিকায়। দেখে এসেছি কি আশ্চর্য উন্নতি করেছে তারা এই ডিটেকটিভ সায়েন্সে। কিন্তু সবচেয়ে অদ্ভুত কাজ দেখেছি নিউ ইয়র্কে হাগেনবাকি বলে একজন ডিটেকটিভের। তার সঙ্গে অনেক দিন কাজ করে তবে জানতে পেরেছি যে যে বিদ্যায় তিনি সকলকে পরাস্ত করতে পারেন সেটা সাইকিক ফোর্স বা যোগবল। অন্য সব ডিটেকটিভেরা নানান রকম রসায়ন, পদার্থবিদ্যা প্রভৃতি ব্যবহার করেন, শুধু হাগেনবাকি সাইকিক ফোর্সটাকে সুনিয়তভাবে প্রয়োগ করেছেন অপরাধী ধরবার বিদ্যায়। তা সে কীরকম? কতকগুলো মানসিক ব্যায়াম করে ক্রমে এমন একটা অবস্থায় মনটাকে এনে ফেলা যায় যে অতি সামান্য একটু কনসেন্ট্রেশন বা মনঃসংযোগ করলেই অপরাধ নির্ণয় সম্বন্ধে খাঁটি সত্য আপনি চোখের ওপর ভেসে পড়ে। মনঃসংযোগটা যদি ঠিকমতো হয় তবে এতে ভুল হতে পারে না। কিন্তু মুশকিল এই যে সবসময় সেই প্রক্রিয়াটা হয়তো ঠিক হয় না। হাগেনবাকিকে শতকরা একটা ক্ষেত্রের বেশি ভুল করতে দেখিনি। আমার অবশ্য অতখানি শিক্ষা হয়নি, তবু আমারও ভুল বড় একটা হয় না। পথে প্রত্যেক স্টেশনে নেমে মিস্টার গস পুলিশ অফিসে সেই ফটো দেখিয়ে সন্ধান করে আসেন আর বলেন যে সব জায়গায় খবর পাওয়া গেছে যে এই ফটোগ্রাফের লোক এসব কোনো স্টেশনে নামেনি। কিন্তু শ্রীরামপুরে খবর পাওয়া গেল যে এর মধ্যে একটি লোক, মানে চঞ্চল, অন্য লোকের সঙ্গে মোটরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে বরাবর চলে গেছে হুগলির দিকে। মিস্টার গস দাঁতে দাঁত ঘষতে ঘষতে বললেন, শিলি ফুলস,
এমনি করে নজরবন্দি ছোকরাকে হারিয়ে বসেছে। মিস্টার গস খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে ভাবলেন। তারপর তিনি নবীনবাবুকে নিয়ে একেবারে বর্ধমানে গেলেন এবং সেখানে একখানা ভাড়াটে মোটরে উঠে কলকাতার দিকে যেতে বললেন। নবীনবাবুকে বললেন, এদিকে যত বাস ও মোটর আসে সবার ওপর নজর রাখবেন। মিস্টার গসের মোটর খুব ধীরে ধীরে চলতে লাগলো। উল্টো দিক থেকে যত মোটর ও বাস আসে সবগুলোর দিকে তারা দুজনে চক্ষুময় হয়ে চেয়ে রইলেন। চলতে চলতে মিস্টার গস নবীনকে বুঝিয়ে বললেন যে ছোট ছোট ছেলেদের ধরে একদল লোক এমনি করে তাদের পশ্চিমে চালান করে জানা গেছে। তারা বাপ মার কাছ থেকে টাকা আদায় করবার চেষ্টা করে, যদি না পায় তবে ছেলেদের পশ্চিমে কোথায় যে পাঠায় আর সেখানে কি যে করে তাদের নিয়ে তা জানা যায়নি। মিস্টার গস বললেন যে তার সন্দেহ এই যে সন্ন্যাসীরা বোধহয় এমন ছেলে কিনে থাকে, তাদের দলে প্রায়ই এমনি ছোট ছোট ছেলে দেখা যায়। চুঁচুড়া থেকে চন্দননগরের পথে হঠাৎ নবীনবাবু চেঁচিয়ে উঠলেন, ওই যে চঞ্চল! মিস্টার গস তক্ষুনি গাড়ি থামাতে বললেন। যে গাড়িতে চঞ্চল ছিল সেটা তখন প্রাণপণে ছুটতে লাগলো। মিস্টার গসের গাড়ি থামতে থামতে প্রায় ৩৫-৩০ হাত এগিয়ে গেল। তারপর তাকে ঘোরাতে কিছু দেরি হলো। এর ভিতর চঞ্চলের গাড়ি অনেক দূর এগিয়ে গেল। দুই গাড়ি প্রাণপণ বেগে ছুটতে লাগলো। যখন সন্ধ্যা হয় তখন দেখা গেল পেছনের গাড়িটা অনেকটা এগিয়ে এসেছে। সামনের গাড়ির লোক বুঝল এমনি চলতে থাকলে তাদের ধরা পড়তে দেরি হবে না। তখন হঠাৎ তারা পথের মাঝখানে একটা সম্পূর্ণ নির্জন জায়গায় গাড়ি থামিয়ে চঞ্চলকে ঠেলে নামিয়ে দিলে, আর তারপর আবার বেগ দিয়ে গাড়ি ছুটিয়ে গেল। পিছনের গাড়িতে বসে মিস্টার গস ড্রাইভারের ওপর ঝুঁকে পড়ে অনবরত চিৎকার করে তাকে উৎসাহ দিতে লাগলেন, ঠিক যেমন ফুটবলের মাঠে দর্শকেরা উৎসাহ দেয়। মিস্টার গস বললেন, ভাড়ার উপর ১০০ টাকা বকশিস দেব, চালাও যত জোরে পারো, ধরতে পারলে ১০০, তারপর ১৫০, তারপর ২০০, চালাও চালাও। টাকার অঙ্ক তরবর করে বেড়ে যেতে লাগলো। মিস্টার গস সামনের গাড়ি ধরবার উৎসাহে এতই সংজ্ঞাহীন হয়ে চেঁচাচ্ছিলেন যে চঞ্চল যে পথের ধারে দাঁড়িয়ে চেঁচাচ্ছে তা তার খেয়ালই নেই। তিনি তখন বলছেন, এইবার ঠিক পারবে, ৩০০ টাকা বকশিস দেব। নবীনবাবু চিৎকার করে শেষে সবলে তার হাত ধরে টেনে বসে বললেন, ওই যে চঞ্চল, ওকে তুলুন। ঝাঁকি দিয়ে তার হাতটা সরিয়ে গস বললেন, সে পরে হবে, আগে শয়তানটাকে ধরি, চালাও ড্রাইভার, ৩০০। বিপন্ন বিস্মিত নবীনবাবু মরিয়া হয়ে বললেন, ১ পয়সাও পাবে না যদি এক্ষুনি গাড়ি ঘুরিয়ে ছেলেকে তুলে না নাও। কাজেই ড্রাইভার ব্রেক কষে ফেললে। তারপর গাড়ি ঘুরিয়ে চঞ্চলকে উঠিয়ে নিলে। মিস্টার গস ভারী বিরক্ত হয়ে বললেন, একেবারে মাটি করলেন মশাই, আর আধ ঘন্টার ভিতর ওদের ধরে গোটা দলটা ধরতে পারতাম, আপনার জন্যে ওরা পালিয়ে গেল। নবীনবাবু বললেন, যাক গে মশাই, তাই বলে ছেলে এই শূন্য মাঠে ফেলে আমি চোর তাড়াতে যাব? আপনার দুঃখ কি মশাই? আপনি তো পুলিশের লোক নন, আপনার পারিশ্রমিক ১৬ আনা তো পাবেনই। কি জানেন, পারিশ্রমিকের চেয়ে বড় জিনিস হচ্ছে কাজটা নিরবদ্ধভাবে করবার তৃপ্তি। ওই দলটাকে ধরতে পারলে। মিস্টার গসের প্রতিশ্রুতি অনুসারে নবীনবাবু ড্রাইভারকে খুশি হয়েই ৪০০ টাকা দিলেন। চঞ্চলকে নিয়ে কলকাতায় ফিরে এসে তিনি গস সাহেবকে ৫০০ টাকা পুরস্কার দিয়ে তার কাছে সবাই মিলে অশেষ কৃতজ্ঞতা জানালেন। এর ২ দিন পরে নবীনবাবু বৈঠকখানায় বসে আছেন। তাকে অভিবাদন করে দাঁড়ালে নির্মল ঘোষ। সেই একদিন অল্পক্ষণের জন্য দেখা, তাতে নবীনবাবু নির্মলকে চিনতে পারলেন না। নির্মল নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করলে, আপনার ছেলের কোনো খবর পেয়েছেন কি? সেদিন আপনাকে বড় ক্লিষ্ট দেখেছিলুম, তাই ভাবলাম একবার খবর নিয়ে দেখি আমি যদি কিছু করতে পারি। উল্লাস ভরা মুখে নবীনবাবু বললেন, আসুন, বসুন নির্মলবাবু। না, আপনার আর কিছু করতে হবে না, আমার ছেলে পেয়েছি। কিন্তু আপনাদের পুলিশদের খুঁড়ে নমস্কার। ওহ, কি নাকালটাই করেছিল আমায় তারা। না, আপনার আর কিছু করতে হবে না, আপনারা যত তফাতে থাকেন সেই মঙ্গল। ও, তাহলে আপনার ছেলে আপনি ফিরে এসেছে?
না মশাই, আপনি আসবে কেন? তাকে ধরে এনেছি। সন্ধান পেলেন কি করে? সন্ধান? আপনারা ছাড়াও ডিটেকটিভ আছে। তারা ভদ্র সন্তানকে নাকাল করে না, সাহায্য করে। ভগবানের দয়ায় এমনি একটি ডিটেকটিভের সন্ধান আমি পেয়েছিলাম। পুলিশের লোক তো কোনো হদিশই পেলেন না, কিন্তু সে ঘাগি ডিটেকটিভ, ইউরোপ আমেরিকায় শিক্ষিত, এসে টকটক করে ক্লু ধরে ঠিক নিয়ে চললে আমাকে, আর 8 ঘন্টার মধ্যে ছেলেকে ধরে দিলে। তাই নাকি? তা কে সে ডিটেকটিভ? মিস্টার গস। মিস্টার গস? তার অফিস কোথায়? সেটা তো আমি তাকে জিজ্ঞেস করিনি। দাঁড়ান, তার একখানা কার্ড আছে, দেখি। খুঁজে সে কার্ডখানা বের হলো, কিন্তু দেখা গেল তাতে মিস্টার গসের নাম আছে। ঠিকানা একটা আছে বটে, কিন্তু সেটা নিউ ইয়র্কের একটা ঠিকানা। সেটা কেটে কলকাতার ঠিকানাটা লিখতে ভুল হয়ে গেছে। নবীন বললেন, উনি সম্প্রতি আমেরিকা থেকে এসেছেন কি না? নির্মল কার্ডখানা উল্টে পাল্টে দেখে বললে, আচ্ছা, কি করলেন মিস্টার গস? কেমন করে ধরলেন? একটু বিস্তারিত করে বলুন তো, ভারী কৌতূহল হচ্ছে আমার। নবীনবাবু গসের আবির্ভাব থেকে আরম্ভ করে সমস্ত বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেলেন। তার যা বলতে ভুল হয়ে গেল, নির্মল তাকে সূক্ষ্ম প্রশ্ন করে সে কথা আদায় করলে। 2 মিনিটের মধ্যে একেবারে না চেনবার মতো করে ভোল বদলাবার সরঞ্জাম নিশ্চয়ই সেই ব্যাগেই ছিল। হ্যাঁ, একেবারে সব তৈরি, আঠা লাগানো, চট করে মুখে লাগিয়ে নিলেই হলো। আচ্ছা, চেহারা বদলাবার কি দরকার, সে কথা বলেছিলেন কিছু তিনি? হ্যাঁ, বলেছিলেন। বললেন আমেরিকায় পাকা ডিটেকটিভরা কখনো বেশিক্ষণ এক চেহারা রাখেন না, 2-4 ঘন্টা অন্তরই চেহারা বদলে ফেলেন, যাতে যদি বা অপরাধীরা কোনো মতে চিনতে পেরে পিছু নেয় বা সাবধান হয়, তবে তাদের খেই হারিয়ে দেওয়া হয়। বললেন হয়তো হাবড়া স্টেশনে ওই দলের কোনো লোক আমাকে আর তাকে ট্রেনে উঠতে দেখে থাকতে পারে, কিন্তু আমরা যখন নামব তখন আর সে চিনতে বা জানতে পারবে না। নির্মল প্রশংসা ভরা দৃষ্টিতে চেয়ে বললে, খুব সাবধানী লোক তো। এটা আমার পক্ষে শেখবার মতো কথা। তারপর? শেখবার কথা তার কাছে ঢের আছে। এই ধরুন, সাইকিক ফোর্সের বৈজ্ঞানিক ব্যবহার। পৃথিবীতে এক হাগেনবাকি এটা জানেন, মিস্টার গস তার কাছে শিখেছেন। সবিস্ময়ে নির্মল বললে, তাই নাকি? ব্যাপারটা ক্রমশই বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। কী রকম সে সাইকিক ফোর্স বলুন তো? মিস্টার গস যা বলেছিলেন নবীনবাবু বিস্তারিত করে বললেন। ক্রমে সমস্ত বিবরণ শুনে নির্মল বললে, ওহ, খুব আশ্চর্য লাগছে আমার। লোকটিকে পেলে তার কাছে অনেক শিখতে পারতাম। আপনি তো ঠিকানা বলতে পারলেন না। তা হোক, খোঁজ করে নেব। কার্ডখানা আমি রাখতে পারি? তা রাখুন, ও দিয়ে আর কি হবে। ঠিকানা আপনি অন্য লোকের কাছে পেতে পারবেন। ওই আহিরিটোলার শ্রীমানীদের বাড়ির একটি ছেলে সে খুঁজে দিয়েছে, তারা বলতে পারবে। আহিরিটোলা? ক নম্বর? নম্বরটা আমি জিজ্ঞেস করিনি, কিন্তু সে লোকটিকে দেখেছি ট্রামে, তার সঙ্গে গস আলাপ করেছিল। লোকটির নাম শুনেছিলেন? না, শ্রীমানী মশাই বলেই তাকে ডেকেছিল। আর রুদ্র কোম্পানির জুয়েলার, তাদের একটা বড় চুরি সে ধরে দিয়েছিল সেই ব্যাঙ্গালোর গিয়ে, তারা ঠিকানা দিতে পারবে নিশ্চয়ই। রুদ্র কোম্পানি? আচ্ছা, সেখানেই খোঁজ করব। আর তাছাড়া তার সঙ্গে যদি কখনো দেখা হয় আপনার, তবে তাকে বলবেন আমি তার কাছে কিছু শিক্ষা করতে চাই, তার জন্য তাকে পারিশ্রমিকও দেব। আর দেখুন, আমি কি কাজ করি সে কথা তাকে নাই বললেন। আমাদের ডিপার্টমেন্টের নিয়ম অনুসারে এটা মানা আছে। আচ্ছা, তা জানাবো। আর চাই কি আমিও বরং খোঁজ করে দেখব। বড় বাধিত হলাম। বলে নির্মল বললে, আচ্ছা, আপনার ছেলে কি বলে? সে কেন চলে গিয়েছিল? কোথায় কি হয়েছিল সেসব কি বলে?
কি বলবো মশাই, সে কিছুই বলে না, চুপচাপ থাকে। বেশি পীড়াপিড়ি করলে বলে অমন করলে আমি আবার চলে যাব। তাই নাকি? আচ্ছা, ডাকুন তো তাকে, আমি একবার দেখি চেষ্টা করে আমাকে কিছু বলে কি না। চঞ্চলকে ডাকা হলো। সে আসবার আগেই নির্মল বললে, সেই মানিক ছোকরার কোনো খবর জানতে পেরেছেন কি? তার কথা আপনার পুলিশে জানানো উচিত। বলেছি তো, পুলিশের খুঁড়ে নমস্কার মশাই, আমি আর তাদের কাছে ঘেঁষছি না। মোদ্দা মানিককে আমি দেখেছি সেদিন ফিরেই, আর রোজই দেখছি। চঞ্চল এলে নির্মল তার কাছে নানান রকম গল্প সল্প করে অল্পক্ষণের মধ্যেই খুব ভাব জমিয়ে নিলে। তারপর সে তাকে নিরিবিলি নিয়ে বসে অনেকক্ষণ ধরে নানা রকম তোয়াজ করে অনেক কষ্টে যে খবর আদায় করলে সে এই: চঞ্চলের সঙ্গে মানিকের ভয়ানক ভাব। চঞ্চল তাকে না দেখলে থাকতে পারে না। বাবা তাকে মানিকের সঙ্গে মিশতে বারণ করেছিলেন বলে নানা ফিকিরে বাড়ি থেকে পালিয়ে সে মানিকের সঙ্গে দেখা করে। সেদিন মানিক তাকে ইশারা করে ডাকতেই সে বেরিয়ে গিয়েছিল। মানিক তাকে একটা পানওয়ালার দোকানে নিয়ে সিগারেট কেনে। সে চঞ্চলকে লুকিয়ে সিগারেট খেতে শিখিয়েছিল, আর এই সিগারেট খাবার লোভেই সে আরও যেত মানিকের কাছে। সিগারেট কিনে তারা ভেসে পড়ল কলকাতার রাস্তায়। পথে তারা দেখলে একটা সাইনবোর্ড, সেখানে নাকি স্লটে 4 আনা ফেলে দিলে 5 মিনিটের মধ্যে ফটো তোলা হয়ে বেরিয়ে আসে। মানিক একটা সিকি দিয়ে দুজনের ফটো তুলে ফেললে। তারপর মানিক বললে, চল ভাই, মাহেশের রথ দেখে আসি। চঞ্চল রাজি হলো, কিন্তু বললে, পয়সা পাবো কোথায়? এই পাচ্ছি, দেখ না। বলে মানিক তাকে একটা গলির ভিতর লুকিয়ে রেখে কিছুক্ষণ ঘুরে এসেই তার হাত ধরে বললে, ছোট ছোট। মানিক কারো পকেট মেরে গোটা কয়েক টাকা জোগাড় করেছিল। সে কথা শুনে চঞ্চলের ভয়ানক ভয় লেগে গেল। সে অমনি মানিকের সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো। তারপর একটা লোক তাদের ধরে ফেললে। বললে, এই বোকা, ছুটছিস কেন দুটোয়? ধরা পড়বি যে, আমার সঙ্গে আয়। বলে আমাদের সে খানিক দূর নিয়ে গিয়ে মানিককে বললে, এখন তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে শুয়ে থাকগে। বলে মানিকের কাছে টাকা কটা আদায় করে চঞ্চলকে বললে, এসো খোকা আমার সঙ্গে, আমি তোমাকে লুকিয়ে ফেলবো, নইলে তোমায় ধরে ফেললে দুজনেই মারা পড়বে। এই বলে লোকটা চঞ্চলকে নিয়ে একটা মোটরে তুললে। সে চঞ্চলকে একটা সিগারেট দিলে। চঞ্চল সিগারেটটা ধরিয়ে টানতে লাগলো। অমনি সে ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল পরের দিন সকালে। তখন সে সম্পূর্ণ অচেনা একটা জায়গায়। সেখানে হোটেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বিকেলে তারা আবার মোটরে চড়ল। নির্মল চঞ্চলকে খুব জোর প্রতিশ্রুতি দিয়েছিল যে এই কাহিনী সে ঘুণাক্ষরেও তার বাবাকে বলবে না। সে যে সিগারেট খায়, মানিক যে পকেট মেরেছে চঞ্চলের সামনে, এসব কথা শুনলে বাবা তাকে খুন করে ফেলবেন। নবীনবাবু যখন তাকে জিজ্ঞেস করলেন, কিছু বললে ছোঁড়া? তখন নির্মল তাই বললে, না মশাই, ভারী শক্ত ছেলে, কিছুই আদায় করা গেল না। চঞ্চল কৃতজ্ঞ দৃষ্টিতে নির্মলের দিকে একবার চাহিলে। গৌরীকান্ত বাবুর সঙ্গে সেদিন সন্ধ্যাবেলায় নির্মলের দেখা হয়েছিল। তাকে সে বললে, ভারী জবর এক গুরুর সন্ধান পেয়েছি মশাই, মানে পাবো পাবো হচ্ছি। মার্ভেলাস। তাকে পেলে এবার এমন শিক্ষা নেব যে ভূভারতে আর আমার মতো ডিটেকটিভ থাকবে না। বলে সে মিস্টার গসের কথা তাকে জানালে। গোটা আহিরিটোলা নির্মল খুঁজে এলো, কিন্তু সে শ্রীমানী মশাইয়ের সন্ধান পাওয়া গেল না। তারপর সে রুদ্র কোম্পানির দোকান যেখানে, সেখানকার থানায় গিয়ে খোঁজ নিয়ে ডায়েরি থেকে রুদ্র কোম্পানির দোকানের সেদিনকার চুরির বিবরণ সংগ্রহ করলে। সে জানতে পারলে ঘটনার দিন সন্ধ্যার সময় রুদ্র কোম্পানির মালিক তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। তার হ্যান্ডব্যাগটা সামনে রেখে তিনি নিজে তালা বন্ধ করে হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে বাড়ি গেলেন। হ্যান্ডব্যাগে ছিল 1000 টাকা করে 5খানা নোট আর একজোড়া হীরার ব্রেসলেট, প্রায় 4000 টাকা দামের। বাড়ি গিয়ে হ্যান্ডব্যাগ সিন্ধুকে তুলে রেখে দিলেন।
পরের দিন সকালে সিন্ধুক খুলে দেখে কেমন সন্দেহ হলো। ব্যাগটা যেন ঠিক তার ব্যাগ নয়, যদিও অনেকটা সেই রকম দেখতে। চাবি দিয়ে সেটা খোলা গেল না, তাই তালা ভেঙে খুলে দেখা গেল তাতে কতকগুলো বাজে কাগজ ভরা। রুদ্রমশাই থানায় খবর দিলেন। পুলিশ এনকোয়ারি চলতে লাগলো, কিন্তু কোনো সন্ধান আর পাওয়া গেল না। পরে রুদ্রমশাই জানিয়েছেন যে তার লোক নম্বরি নোটগুলো উদ্ধার করেছে ব্যাঙ্গালোর থেকে। ব্রেসলেট জোড়া পাওয়া যায়নি, চোরও ধরা পড়েনি। নির্মল থানার ইন্সপেক্টরকে রিপোর্ট দেখিয়ে বললেন, কোন লোকটি নোটগুলো ব্যাঙ্গালোর থেকে উদ্ধার করলো খোঁজ নিয়েছেন কি? ইন্সপেক্টর বললে, আমি এটার তদন্ত করিনি, করেছিল চক্রবর্তী। সে এখন হসপিটালে অচৈতন্য হয়ে পড়ে আছে। কেন, কি হয়েছে তার? একটা তদন্তে গিয়েছিল একটা গুন্ডার আড্ডায়, সেখানে লাঠির বাড়ি খেয়েছে। রুদ্র কোম্পানির অফিসে গিয়ে নির্মল রুদ্র মহাশয়কে জিজ্ঞেস করলে, মশাই, আপনাদের যে চুরি হয়েছিল সেটা নাকি একজন ভারী আশ্চর্য ডিটেকটিভ আশকারা করেছিলেন? রুদ্র বললে, হ্যাঁ, তার নাম মিস্টার ঘোষ। হ্যাঁ তাই। তিনি নামটা প্রকাশ করতে বারণ করেছিলেন, কেননা তিনি ব্রেসলেটের চোরকে ধরবার চেষ্টায় আছেন। তার নাম জানাজানি হলে হয়তো পারবেন না। তা আপনি কি করে জানলেন? আমি শুনেছি আহিরিটোলার শ্রীমানী মশাইয়ের কাছে। হ্যাঁ, ওই তো সত্যদা শ্রীমানী, তিনিই তো আমাকে মিস্টার ঘোষের কথা প্রথম বলেন। ও তাই নাকি? আচ্ছা, আপনার চুরির বিবরণটা বলুন দেখিনি একবার আমার কাছে। আমি ডিটেকটিভ ইন্সপেক্টর, আমার ওপর হুকুম হয়েছে চোরের সন্ধান করবার। রুদ্রমশাই বলে গেলেন, আপনারা কি করবেন মশাই, অত বড় ডিটেকটিভ ঘোষ সাহেব হিমশিম খেয়ে গেছে। তবে সে ধরবে নিশ্চয় একদিন। অদ্ভুত মানুষ সে, আপনি শুনলে বিশ্বাস করবেন না। তাই নাকি? বলুন তো তিনি কি করে কি করলেন। আমরা ডিটেকটিভ পুলিশ বটে, কিন্তু হাজার হলেও ছেলে মানুষ। এইসব বড় বড় ডিটেকটিভের কার্যপ্রণালী দেখে শুনে শিখতে পারি অনেক কিছু। রুদ্রমশাই বলে গেলেন। যখন রুদ্রমশাই আবিষ্কার করলেন যে তার জিনিস খোয়া গেছে, তিনি তখন দৌড়ে গেলেন থানায়। সাব ইন্সপেক্টর বাবু এলেন, সমস্ত বাড়ি খানা তল্লাশি করলেন। চাকর বাকরদের ধরে থানায় নিয়ে গেলেন। বাড়ির লোক ছেলেপিলে সবাইকে ধরে জেরা করে তুলোধনা করে দিলেন। আকারে ইঙ্গিতে স্পষ্ট বোঝা গেল যে তাদের মতে হয় রুদ্রের ছেলে, না হয় ভাগ্নে কিংবা বাড়ির অন্য কেউ সিন্দুক থেকে ব্যাগটা সরিয়েছে। সেদিন আর কিছু হলো না, পরের দিনও কিছু নয়। আমি মাথা চাপড়াতে চাপড়াতে গেলাম সেদিন দোকানে। বিকেলবেলায় ওই সত্যদা শ্রীমানী এলেন আমার দোকানে এক টুকরো সোনা নিয়ে বেচতে। কতটা সোনা? এই ভরি চারেক হবে, বাজে সোনা। কোনো গয়না গলানো সোনা হবে? হ্যাঁ, খুব বেশি পানওয়ালা নরম সোনার গয়না গালালে যেমন হয়। কিন্তু শুনুন, তারপর দোকানের লোকদের কথায় কথায় চুরির কথাটা উঠতেই শ্রীমানী মশাই বললেন, এত বড় ভারী একটা চুরি আপনি পুলিশের কাছে দিয়ে নিশ্চিন্ত আছেন? আমি বললাম, কি আর করব বলুন। তিনি বললেন, ডিটেকটিভ লাগান, একজন ভারী ওস্তাদ ডিটেকটিভ সম্প্রতি এসেছে আমেরিকা থেকে। অদ্ভুত কর্মা লোকটা, নাম মিস্টার ঘোষ। তাকে দিন, 7 দিন না যেতে যেতে সে মাল শুদ্ধ চোর ধরে দেবে। আমি বললাম, কোথায় থাকে সে? শ্রীমানী বললেন, বলুন না, আমি এক্ষুনি তাকে ডেকে আনছি। 2 দিন নষ্ট করেছেন, আর সময় নষ্ট করবেন না। সোনার দামটা নিয়ে সে আমাকে নিয়ে গেল তক্ষুনি ট্যাক্সি করে ডালহাউস স্কোয়ারের দিকে। জোর বরাত আমার। দেখি ঘোষ সাহেব তখন তার অফিস থেকে বেরিয়ে চলেছেন ট্রামের দিকে। শুনলুম যে ভারী সময়ে এসে পড়েছিলাম, নইলে তিনি হয়তো আধ ঘন্টার মধ্যে বাইরে চলে যেতেন একটা তদন্তে 7 দিনের জন্যে। ট্যাক্সিতে বসেই বৃত্তান্তটা মোটামুটি তাকে বললাম। 2-4টে কথা জিজ্ঞেস করেই তিনি টক করে বললেন, কিন্তু মশাই, আপনার জিনিস বাড়িতে খোয়া যায়নি। আমি বললাম,
কিন্তু দোকানে তো আমি নিজের হাতে ব্যাগে জিনিসগুলো ভরে নিয়ে তক্ষুনি বেরিয়েছি। সেই থেকে ব্যাগ আমার কাছছাড়া হয়নি। কাছছাড়া হয়নি, কিন্তু হাতছাড়া হয়েছিল যখন আপনি তালাবন্ধ করেছিলেন, বললেন গস সাহেব। ঠিক ধরেছেন মশাই। আমার এখন মনে হলো, যখন ব্যাগটা পাশে রেখে তালাবন্ধ করছিলাম, তখন যেন একবার ব্যাগটা পড়ো হলো। আমি সেটা ঠেলে ঠিক করে রেখে তালা বন্ধ করলাম, সেই সময়ই চোরটা ব্যাগ পাল্টে ফেলেছে। আর আপনার পুলিশ তখন আমার বাড়ি তোলপাড় ও বাড়ির লোকদের নাস্তানাবুদ করে বেড়াচ্ছে। কি সূক্ষ্ম দৃষ্টি লোকটার! দোকান ঘরে এসে সে এদিক ওদিক কেবল চোখ বুলিয়ে দেখতে লাগলো। তারপর হুমড়ি খেয়ে কাউন্টারের তলায় দেখলে একটা ঝাঁটা আনতে বললে। নিজের হাতে ঝাঁটা দিয়ে কাউন্টারের তলাটা সাপটে আনলে। বেরুলো একখানা এনভেলাপ। তাতে কী সব মাদ্রাজি হরফে ঠিকানা লেখা আছে। ইংরাজিতে শুধু লেখা আছে ব্যাঙ্গালোর। চিঠিখানা হাতে ধরে অনেকক্ষণ নাড়াচাড়া করে শেষে সে বললে, এক্ষুনি 1000 টাকা নিয়ে চলুন আমার সঙ্গে। জিজ্ঞেস করলাম, কোথায়? বললে ব্যাঙ্গালোর যেতে হবে। পরে বুঝলাম চোরটা দোকানে এসেছিল খদ্দের সেজে, হয়তো এধার ওধার ঘুরে জিনিসপত্র দেখছিল। সেই সময় কোনো ফাঁকে তার পকেট থেকে কি আর কিছু থেকে এই চিঠিখানা পড়ে গেছে, সে টের পায়নি। চিঠির ওপর ডাকঘরের ছাপ দেখে বোঝা গেল সে চিঠি কেউ পাঠিয়েছিল কলকাতা থেকে, আর ডেলিভারি হয়েছে ব্যাঙ্গালোর। সুতরাং যার পকেটে ও চিঠি ছিল সে ব্যাঙ্গালোরের লোক। তার নাম ঠিকানা সব পাওয়া গেছে। অতএব যেতে হবে ব্যাঙ্গালোরে সন্ধান করতে। কথাটা বুঝিয়ে বলতে বুঝলাম যে ঠিক ধরেছে। একজন মাদ্রাজিকে ডেকে চিঠিখানা পড়িয়ে সেটা ইংরেজিতে লিখে নিলে গস সাহেব। ভেতরে কোনো চিঠি ছিল না, নইলে হয়তো আরও তথ্য পাওয়া যেত। গস বললে চিঠিটা থাকলে প্রেরকের বাড়িতে একবার তল্লাশ করে গেলে হতো। ব্যাঙ্গালোরে যে ঠিকানা লেখা ছিল সেটা একটা সরাইখানা গোছের। লোকে আসে যায়, থাকে 2-4 দিন, কিন্তু স্থায়ী বাসিন্দা কেউ নেই। নিচের ঘরে একটা খাবারের দোকান। দোকানদারের কাছে জিজ্ঞেসপত্র করে বিশেষ কিছু খবর পাওয়া গেল না। আমি একেবারে হতাশ হয়ে পড়লাম। এত কষ্ট করে এত দূর এসে সন্ধান পাবো না। গস কিন্তু মোটেই হতাশ হলো না। 2-3 দিন সে চোরকির মতো ঘুরে বেড়ালো। হেতা পোস্ট অফিস, হোতা পুলিশ স্টেশন, হোতা হোটেল, সরাই, স্টেশন, দোকান, সব হৈ হৈ করে ঘুরে বেড়াতে লাগলো। আমি হয়রান হয়ে বললাম, এ কি মিথ্যে হয়রানি করছেন বলুন তো? সে বললে, গোটা শহরটার একটা ছবি মনে এঁকে নিয়ে তবে মনস্থির করতে হবে। তাই এর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। একদিন স্টেশনে দাঁড়িয়ে আছি দুজনে, একটা ট্রেন এসে দাঁড়ালো। মিস্টার গস শকুনির মতো চেয়ে রইল ট্রেনের দরজাগুলোর দিকে। একটা মাদ্রাজি লোক নামলো একটা গাড়ি থেকে। তার হাতে একটা হ্যান্ডব্যাগ, অনেকটা আমার ব্যাগের মতো, আর এক হাতে একটা স্যুটকেস। আমাকে দূর থেকে হ্যান্ডব্যাগটা দেখিয়ে বললে, দেখুন তো ওটা আপনার ব্যাগ কিনা। আমি এগিয়ে গিয়ে দেখলুম মশাই হুবহু সেই ব্যাগ। আমি তখনই তেড়ে সেটা ধরতে যাব, গস আমার হাত চেপে ধরে বললে, করছেন কি? ভাবছেন ওই ব্যাগে আপনার জিনিস আছে? রাম বলো, এমন বোকামি করবে লোকটা? এখন ওকে অনুসরণ করে ধরতে হবে। তার পিছু পিছু গিয়ে দেখলাম লোকটা সেই সরাইখানাতেই গিয়ে উঠল। গস দেখতে দেখতে চেহারা বদলে ভাটিয়া বনে গেল। আমাকেও সাজিয়ে নিলে অদ্ভুত পোশাকে। আমরা গিয়ে আস্তানা নিলাম সেই সরাইয়ে, ওই লোকটার পাশের ঘরেই। দিনরাত দুজন পালা করে লোকটাকে পাহারা দিলাম, সঙ্গে সঙ্গে ঘুরলাম কত। 2 দিন পরে ভোরে উঠে গস বললে, আজ ওকে ধরব। সকালে লোকটা বের হয়ে গেল একটা বড় দোকানে। আমরা পিছন পিছন গিয়ে উঠলাম সেখানে। দোরের পাশেই দোকানের মালিক দাঁড়িয়েছিল। লোকটা এলো, 5খানা নোট তার হ্যান্ডব্যাগ থেকে বের করে বললে, এই নোট কখানা ভাঙিয়ে দিতে পারেন? দোকানদার কিছু বলবার আগেই গস ফস করে তার হাত চেপে ধরে বললে, চোর, এ চোরাই নোট। সঙ্গে সঙ্গে লোকটা ঠাঁই করে মারলে এক ঘুষি। গস উল্টে পড়ল। লোকটা নোটগুলো ফেলে অমনি চম্পট। গস ঝেড়ে উঠেই ছুটল লোকটার পিছু পিছু। আমি নোট কখানা কুড়িয়ে নিলাম। দোকানদার বললে আমাকে সে যেতে দেবে না, পুলিশে খবর দিলে। পুলিশ 4 দিন আমাকে আটকে রেখে তদন্ত করে শেষে পুলিশের লোকের সঙ্গে আমাকে পাঠিয়ে দিলে কলকাতায়।
এখানে এসে থানায় গিয়ে আমি ছাড়া পাই, নোট কখানাও ফেরত পাই। নির্মল বললে, তারপর গসের কি হলো? সে মশাই এক উপন্যাস। লোকটাকে তাড়া করে করে সে একটা ইঁদো গলির ভিতর ঢুকলো। সেখানে হঠাৎ কজনে তাকে আক্রমণ করে একটা ঘরে আটকে রাখলে। 5 দিন পরে সে নানা ফিকির করে রাত্রিরে জানলা ভেঙে চম্পট দিলে। তারপর সরাইয়ে গিয়ে আমায় না দেখে সে কলকাতা চলে এলো। খুব বাহাদুর লোক তো। আপনার কত খরচ হলো? খরচা তা হলো বই কি, গসকে দিতে হলো 1000 টাকা, তারপর আর সব খরচায় প্রায় 500 গেছে। তাই তো, এতগুলো টাকা লোকসান হয়ে গেল তাহলে। ও নম্বরই নোট, হয়তো একদিন না একদিন ঘরে বসেই বিনা খরচায় ওর টাকা পেতেন। ব্রেসলেট জোড়া পাওয়া গেলেও বেশি লাভ হতো। তা বটে, কিন্তু তার জন্য গসকে দোষ দিতে পারি না। সেও ভারী দুঃখ করে বললে 2 দিন আগে সে খবর পেলে হয়তো সবই পাওয়া যেত। কিন্তু বাহাদুর সে খুব, যা কাজ দেখেছি তার, এমন মানুষ পারে না। যখন যেটা বলেছে সব ঠিক দাঁড়িয়েছে। ব্যাঙ্গালোর যাবার আগেই সে বলেছে আমরা গিয়ে হয়তো লোকটাকে দেখতে পাবো না, সে আসবে 2-3 দিন বাদে, আমাদের অপেক্ষা করতে হবে। তাই হলো। ট্রেন থেকে হাজার হাজার লোক নামে, তার ভেতর ওর চোখ কিন্তু ঠিক গিয়ে পড়ল একদণ্ডে ওই চোরটার ওপর, যেন কত জন্মে চেনা লোক। নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি আছে লোকটার, বললে নির্মল। রুদ্র বললে, আমিও তাই বলেছিলাম তাকে, কিন্তু সে বললে ওসব কিছু নয়, শুধু অভ্যাসের ফল, সাইকিক ফোর্স বা যোগফল, যা অভ্যাস করলে যে কেউ পেতে পারে। আহা, এই বিদ্যাটা পেলে কি না করতে পারি আমি। আমি তার কাছে সাগরেদ হব। তার ঠিকানাটা কি বলুন তো? ঠিকানাটা আমার নেওয়া হয়নি। দেখা হবার পরই তাড়াহুড়ো লেগে গেল, তখনই ছুটলুম সেই ব্যাঙ্গালোর। তা ওই শ্রীমানী মশাইয়ের কাছে খোঁজ নিলেই জানতে পারবেন। সত্যদা শ্রীমানী? কোথায় থাকেন তিনি? বোধহয় আহিরিটোলা কি কোথায়। তিনি আপনার পুরনো খদ্দের নন? আগে না, সেই দিনই এসেছিলেন মাত্র। এমন অনেক লোক আসে আমাদের দোকানে, অনেক ভদ্রলোক অনেক সময় বিপদে পড়ে হয়তো গয়না কি সোনা বেচেন, চেনা জানা দোকানে যেতে চান না লজ্জায়, নতুন জায়গায় আসেন, তেমনই আর কি। এ তো সুবিধার কথা নয় মশাই, এমনি করে চোরেও তো এসে চোরাই মাল বেচে যেতে পারে। একটু উত্তেজিত হয়ে রুদ্র বললে, না মশাই, সে এখানে হবার জো নেই। ভদ্রলোক ছাড়া কেউ এখানে আসতে সাহস করে না, তারা যায় তাদের চেনা জানা লোকের কাছে, সে সব আলাদা লোক। নির্মল বললে, যাকগে, একবার গস সাহেবের আফিসটা দেখিয়ে দিতে পারবেন? আফিস ওই ডালহাউসি স্কোয়ারের পূবের একটা বাড়িতে। আফিসে তো আমি যাইনি, তাকে ধরেছিলাম রাস্তায়। তা আমি আপনাকে তার ঠিকানা দেবক্ষণ। তিনি বলেছিলেন যে চোর ধরে আনবেনই মাসখানেকের মধ্যে, এলেই খবর পাবেন। নির্মল রুদ্রমশাইকে নমস্কার করে বিদায় হলো। গৌরীকান্তকে নির্মল বললে, আপনার বন্ধুর ছেলে পাওয়া গেছে। গৌরীকান্ত বললেন, কোথায় পেলে? পেয়েছি হুগলির কাছে। আমি পাইনি, তাকে বের করেছে একজন ভারী ডিটেকটিভ। ভারী ডিটেকটিভ? কে সে? মিস্টার গস। অবাক হচ্ছেন? নাম শোনেননি কখনো? কিন্তু তিনি হচ্ছেন একটি ইন্টারন্যাশনাল ডিটেকটিভ। আমেরিকার প্রসিদ্ধ হাগেনবাকির সঙ্গে কাজ করে এসেছেন। অদ্ভুত তার সমস্ত প্রক্রিয়া। হাগেনবাকি? এ নাম তো কখনো শুনিনি। শুনবেন কি করে? কোনো ব্যাঙ আপনারা কী বা জানেন? কিন্তু তিনি হচ্ছেন পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ ডিটেকটিভ। আপনি আমি ছাড়া সবাই তার নাম জানে। নির্মল হাসলে। গৌরীকান্ত বললেন, ও বুঝতে পেরেছি, তুমি এই হাগেনবাকির অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান, এবং গস সাহেবের প্রতিও দেখছি তোমার বেশি আস্থা নেই। ব্যাপারটা একটু বিশদ করে বলো দেখি। নির্মল বিস্তারিত করে গসের অপূর্ব কীর্তির কথা যেমন শুনেছিল,
তেমনই শোনালে গৌরীকান্তবাবুকে। গৌরীকান্তবাবু শুনে খানিকক্ষণ ভেবে বললেন, তা এতে অবিশ্বাস করবার কি আছে? ওই হাগেনবাকি ও সাইকিক ফোর্স বা যোগফল প্রভৃতি বলে লোকটা আনাড়ি লোকের কাছে একটু আসর গরম করেছে শুধু। তাছাড়া এতে আশ্চর্য হবার কি আছে? নির্মল তার সঙ্গে তর্ক করলে। শেষে বললে, যাই বলুন, আমার ঠিক বিশ্বাস গসটা শুধু ধাপ্পাবাজ নয়, জোচ্চোরও। হেসে গৌরীকান্ত বললেন, আসল কথা তোমার হিংসে হচ্ছে। তা নইলে আমার মনে হচ্ছে শুধু খানিকটা দোকানদারি ছাড়া বোধহয় গসের এসব কাজের ভেতর কোনো কারচুপি নেই। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে চোরাই মাল যা কিছু আবিষ্কার হয়েছে সেগুলো বাজারে বেচে দাম পাবার সম্ভাবনা নেই। নবীনবাবুর পাওয়া গেল ছেলে, যার বাজার দর কিছুই নেই। রুদ্রমশাইয়ের পাওয়া গেল 1000 টাকার নম্বর নোট, যা ভাঙাতে গেলে ধরা পড়বে আর যার দামটা খোয়া গেলে আদায় হবে সরকার থেকে। আর সবার ওপর ওই একটি বিশেষত্ব যে গস সাহেবের ঠিকানা পাওয়া গেল না কোথাও। যেখানেই তিনি গেছেন একরকম আকাশ থেকে পড়েছেন, আর গিয়েই তিনি অবিলম্বে সন্ধানে বেরিয়ে গেছেন কলকাতা থেকে হুড়মুড় করে। রুদ্রমশাই তার খোঁজে গিয়েছিলেন ডালহৌসি স্কোয়ারের অফিসে, কিন্তু অফিস পর্যন্ত তার যেতে হলো না, তাকে রাস্তায়ই পাওয়া গেল। অবশ্য এর একটা ব্যাখ্যা গস সাহেব দিয়েছেন নবীনবাবুকে। তিনি বলেন যে ডিটেকটিভের কাজ করতে গেলে নিজেকে গোপন রাখাটা সর্বাগ্যে দরকার। তাই তিনি তার নাম ঠিকানা কোথাও প্রকাশ্যভাবে দেখান না, আর রাস্তায় ঘাটে যে ফেরেন তাও প্রতি মুহূর্তে চেহারা বদল করে। এই জন্য যে যদি কেউ তাকে এক মূর্তিতে চেনে, সে যেন তার নতুন মূর্তিতে তাকে চিনতে বা সন্দেহ করতে না পারে। গৌরীকান্ত বললেন, এই ব্যাখ্যাটাকে তুমি একেবারেই অসম্ভব মনে করো? ধরো তুমি, তোমার পক্ষে যদি সম্ভব হতো ওই রকম করা, তবে তোমার কাজে কত সুবিধা হয়। ওই যে তুমি গুর্দি তার বলেনকে ধরবার ফাঁদ পেতেছিলে, তখন যদি ওই ড্রাইভারটা তোমায় চিনে না ফেলতো, তবে তো তখনই তারা ধরা পড়তো। তুমি পুলিশের কর্মচারী, তোমার পক্ষে নাম ঠিকানা গোপন রাখা সম্ভব নয়, কিন্তু প্রাইভেট ডিটেকটিভ তা করতে পারে, যদি তার কেস সংগ্রহ করবার দালাল থাকে এই শ্রীমানির মতো। নির্মল বললে, অসম্ভব বলছি না, কিন্তু খুব সম্ভব বলেও মনে হচ্ছে না। যাই হোক, গস সাহেবের সঙ্গে একবার সাক্ষাতের জন্য আমি বড়ই লালায়িত। তার ডিটেকটিভ বিদ্যাটা একবার নিজে দেখে যাচাই করে নিতে চাই। দেখো, আমার মনে হচ্ছে গসের ওপর তোমার সন্দেহ হয়তো ঠিক নয়। বাইরে থেকে গোটা কয়েক অবস্থা দেখে তোমার মনে হয়তো গসের ওপর সন্দেহ হচ্ছে, কিন্তু ডিটেকটিভ জীবনে এ তো দেখেছো, অনেক সময় যাকে সন্দেহ করে পিছু নিয়েছো সে দাঁড়িয়ে যায় সম্পূর্ণ নির্দোষ। ধরো না কেন, সেফ ডিপোজিট ব্যাংকে চুরি তদারক করতে গিয়ে তুমি প্রথম যাদের যাদের সন্দেহ করেছিলে তাদের তো নির্দোষ বলে শেষে ছেড়ে দিতে হলো, বিশেষ করে অতুল বোস ইঞ্জিনিয়ারকে। তার সম্বন্ধে তো তোমার সন্দেহ একরকম দৃঢ় বিশ্বাসে গিয়ে দাঁড়িয়েছিল। নির্মল বললে, তা বটে। গৌরীকান্তবাবুর অধীনেই নির্মল প্রথম চাকরি করেছিল এবং তার কাছেই বলতে গেলে তার হাতে খড়ি। নির্মল তাকে গুরুর মতো শ্রদ্ধা করে, গৌরীকান্তও তাকে যথেষ্ট ভালোবাসেন। কোনো একটা গুরুতর সমস্যা তার মনে এলে সে গৌরীকান্তর সঙ্গে আলোচনা প্রায়ই করে, এবং প্রবীণ গৌরীকান্ত অনেক সময় তার উদ্দাম উৎসাহে এমনি করে লাগাম পরিয়ে থামিয়ে রাখেন। নির্মল উঠে গেল গৌরীকান্তের কাছ থেকে তার আপিসে। সেখানে গিয়ে দেখতে পেলে একটা চুরির অনুসন্ধানের জন্য তার কাছে হুকুম এসেছে। চুরিটা হয়েছে কলকাতার বিখ্যাত ধনকুবের রমাকান্তবাবুর বাড়িতে। রমাকান্তবাবুর দোতলার একটা আপিস কামরায় দুটো বড় বড় স্টিলের শেফ আছে। তার একটির ভিতর থাকে কোম্পানির কাগজ, ডিবেঞ্চার বন্ড, মর্টগেজ দলিল প্রভৃতি, আর একটির ভিতর থাকে বন্ধকি সোনা রূপা জহরত। একদিন রমাকান্তবাবু একটি শেফ খুলে দেখতে পেলেন যে তার ভিতর থেকে একটা দলিলের বাক্স চুরি হয়ে গেছে। শেফ যেমন বন্ধ ছিল তেমনি আছে। যে শেফ হতে চুরি হয়েছে সেটা হচ্ছে কোম্পানির কাগজ,
দলিল দস্তাবেজ প্রভৃতির। রমাকান্তবাবু বাক্স দুটি নেই দেখে মহা ব্যস্ত হয়ে দুটো শেফ খুলে সমস্ত ওলট পালট করে দেখলেন, কিন্তু ওই দলিলের বাক্স ছাড়া অন্য কোনো জিনিসই চুরি যায়নি দেখা গেল। সে চোরাই বাক্সে ছিল 5 লক্ষ টাকার কোম্পানির কাগজ আর 3 লক্ষ টাকার বন্ধকি দলিল। চুরির বিবরণ যতদূর পুলিশ রিপোর্টে প্রকাশ হয়েছে তা পড়ে নির্মল গভীরভাবে ভাবতে লাগল। অনেকক্ষণ ভেবে সে রমাকান্তবাবুকে টেলিফোন করলে। রমাকান্তবাবুর বাড়ির একটি লোক টেলিফোন ধরলেন। নির্মল তাকে বললে, আমি রমাকান্তবাবুর সঙ্গেই কথা বলতে চাই। লোকটা বললে, আপনি কে? সে পরিচয় তার কাছে দেব। রমাকান্তবাবু টেলিফোন ধরলেন। নির্মল তাকে তার কথা বলে আপিস থেকে বেরিয়ে গেল। আজ এই পর্যন্তই। পরের অংশটি খুব তাড়াতাড়ি নিয়ে ফিরে আসব। এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।